সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। গোটা বিশ্ব, দেশ কিংবা রাজ্যের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবর তুলে ধরি আমরা এই অনুষ্ঠানে। আজ আমরা এই অনুষ্ঠানে অবশ্যই নজর রাখবো যে এই রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং বর্তমানে সবথেকে চর্চিত বিষয় ডিএ। এবং ডিএ ইতিমধ্যে আমরা দেখেছি কেন্দ্রীয় হারে যে ডিএ দাবিতে যে আন্দোলন চলছিল, আন্দোলনকারীদের তরফ থেকে সরকারি কর্মচারীরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কিংবা তারা কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং হাইকোর্টের তরফ থেকে 31% ডিএ মিটিয়ে দেওয়ার কথা বললেও রাজ্য সেক্ষেত্রে বিরোধিতা করে এবং বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। এবং সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ আজ স্পষ্ট করে দেয় যে কেন্দ্রীয় হারে যে ডিএ সেটা দিতে হবে রাজ্য সরকারকে। এবং প্রাথমিকভাবে 50% ডিএ দেওয়ার ঘোষণা করলেও রাজ্যের তরফ থেকে আবেদনের পর সেটা 25% ডিএ দিতে হবে। এবং এই গোটা ঘটনার শুরুতে আমি যেটা বলবো, প্রেক্ষাপটটা যদি একটু দেখা যায়, 2022 সালের পর থেকে কিন্তু 22 সাল থেকে কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এই ডিএ আন্দোলনকে ঘিরে। এবং ডিএ আন্দোলনকে ঘিরে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীরা বিভিন্ন জায়গায় পেনডাউন থেকে শুরু করে নবান্ন সহ বিভিন্ন জায়গায় একটা তালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয় এবং রাস্তায় ধর্মঘট, মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই সরকারি কর্মচারীদের তরফ থেকে যে ডিএ কেন্দ্রীয় সরকারের হারে যে ডিএ মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতার দাবিতে কিন্তু আন্দোলন শুরু হতে থাকে এবং চলতে থাকে। এরপর সেটা হাইকোর্টের দ্বারস্থ হয়। 2022 সালের 20 মে পরিষ্কারভাবে হাইকোর্ট নির্দেশ দেয় যে 31% হারে যে ডিস্টেন্স, যে ফারাক যেটা ছিল, সেই হারে ডিএ পরিষ্কার করে পরিশোধ করতে হবে। এবং এরপর রাজ্য সেটাকে বিরোধিতা করে। রাজ্য একদম তাদের ক্লিয়ার ভিশন ছিল কোনোভাবেই এটা তাদের প্রাইমারিলি কোনো অধিকার হতে পারে না, সেই দাবি নিয়ে কিন্তু প্রাথমিকভাবে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। এবং সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ 28শে নভেম্বর প্রাথমিকভাবে 2022 সালে শুনানি হয়। এবং যদিও এই মামলা নভেম্বর মাসেই, অর্থাৎ 3রা নভেম্বর এই মামলা দায়ের হয় এবং এরপর 28শে নভেম্বর একদম প্রথম শুনানি হয়। এরপর 18 বার শুনানির ডেট পড়েছে, শুনানি হয়নি। বিভিন্ন কারণে, অনিবার্য কারণবশত কখনো জাজ ছিল না, জাজের অনুপস্থিতি, জাজ পরিবর্তন হয়েছে, এই সমস্ত কারণে কিন্তু এই শুনানির ডেট পিছিয়ে যায়। কিন্তু তারপর যেটা দেখা গিয়েছিল, এই মামলা শুনানি হয় এবং এরপর তারা পরিষ্কার করে জানায় যে একটা অ্যামাউন্ট ডিএ কিন্তু দিতে হবে। এবং আজ সেই মামলার মূল শুনানিতে কিন্তু একদম সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ, মনোজ মিশ্র এবং সঞ্জয় করলের যে ডিভিশন বেঞ্চ, বিচারপতি মনোজ মিশ্র এবং সঞ্জয় করল পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এই মামলায় কিন্তু রাজ্যকে ডিএ দিতে হবে। এবং বর্তমানে আমি একটু জানিয়ে রাখি, বর্তমানে কিন্তু রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে ডিএর ফারাক, অর্থাৎ মহার্ঘ ভাতার ফারাক, সেটা কিন্তু 37%। বর্তমানে 18% ডিএ পায় রাজ্য সরকারি কর্মচারী এবং তারা, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কিন্তু 55% ডিএ পায়। এবং ইতিমধ্যেই যে বাজেট হয়েছিল রাজ্যের, সেই বাজেটে কিন্তু 4% ডিএ বাড়িয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেটা 14 থেকে বেড়ে 18 হয়। এই গোটা ঘটনায় পরিষ্কারভাবে কিন্তু কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন চলতে থাকে এবং যে ফারাক 31% ছিল সেটা বেড়ে 37% হয়ে যায়। এবং এই আন্দোলন কিন্তু রীতিমতো না থামার মতনই আন্দোলন শুরু হয়। তারপর এই যে 50% যে ডিএর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ, তারপর রাজ্য পরিষ্কার করে জানায় যে রাজ্যের মেরুদণ্ড ভেঙে যাবে, কোনোভাবে এই শতাংশ ডিএ, এই পরিমাণ ডিএ কিন্তু কোনোভাবে দেওয়া সম্ভব নয়। অর্থাৎ রাজ্যের তরফ থেকে আইনজীবী অভিষেক মনু সিংহ পরিষ্কার জানায় এবং রাজ্যের তরফ থেকে আইনজীবী জানানোর পর সেক্ষেত্রে কিন্তু বিচারপতি, অর্থাৎ ডিভিশন বেঞ্চের বিচারপতি সঞ্জয় করল এবং মনোজ মিশ্র পরিষ্কার করে জানান যে এই প্রাথমিকভাবে এই যে ডিএ, সেই ডিএটা কিন্তু দিতে হবে এবং 50% না হলে 25% ডিএ হোক এবং অগস্ট মাসে এর পরবর্তী শুনানি। এবং আমি একটু জানিয়ে রাখতে চাইবো যে এই মুহূর্তে যদি গোটা সম্পূর্ণ বকেয়া, অর্থাৎ এই যে ফারাকটা, সেই ফারাকে যদি ডিএ দিতে হয়, সেক্ষেত্রে রাজ্যকে কিন্তু 40,000 কোটি টাকা ব্যয় করতে হবে। এবং সেটি যদি 50% দিতে হয় তাহলে 20,000 কোটি টাকা, এবং যদি তার 25% দিতে হয় সেক্ষেত্রে সেটা 10,000 কোটি টাকা দিতে হবে। এবং এই 10,000 কোটি টাকা সেটা দিতে গিয়ে রাজ্য সরকার পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এই মুহূর্তে রাজ্যের বহু প্রকল্প চলছে বা বহু পরিস্থিতি যেগুলো কোনোভাবে এই টাকা অ্যামাউন্ট এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়, তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে। এবং সেক্ষেত্রে এই গোটা ঘটনায় একটা বিষয় আমি পরিষ্কার করে বলতে চাইবো, এই ডিএ আন্দোলন নিয়ে বা ডিএ সরকারি কেন্দ্রীয় সরকারের হারে যে ডিএ, সেই আন্দোলন নিয়ে কিন্তু একটা রাজনীতিকরণের অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠে আসে। এবং রীতিমতো সেটা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বা তৃণমূলের তরফ থেকে কিন্তু এই অভিযোগ করা হয়েছে যে রাজনীতিকরণ, এই ডিএ আন্দোলনটা কিন্তু এক প্রকার অতিবাম বা বাম যে রাজনীতিকরণ, সেই রাজনীতিকরণ ঢুকে গেছে বলে প্রাথমিকভাবে অভিযোগ ছিল বা প্রাথমিকভাবে অভিযোগ আছে। এবং এই গোটা ঘটনায় রাজনীতিকরণ তা নিয়ে কিন্তু যেমন প্রশ্ন থাকছে, সেরকমভাবে একটা প্রশ্ন অবশ্যই আছে বা একটা বিষয় অবশ্যই আছে, যে বিষয়টা তুলে ধরা আবশ্যিক, যে গোটা রাজ্যে যদি রেশিও ভাগ করা যায়, দেখা যাবে এই রাজ্যে গ্রামগঞ্জের মানুষ কিংবা শহরের মানুষ মিলিয়ে এই যে নিম্ন
মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যে সাধারণ মানুষ তার সংখ্যাটাই কিন্তু একেবারে বেশি। এবং এই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত সাধারণ মানুষ যাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্প ছড়িয়ে রয়েছে, যেগুলো রীতিমতো রূপশ্রী, কন্যাশ্রী বা অন্যান্য প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যে প্রকল্পগুলো পরবর্তীকালে বিভিন্ন রাজ্য অ্যাডপ্ট করেছে, বিভিন্ন রাজ্য না শুধু কেন্দ্রীয় সরকারও, অর্থাৎ কেন্দ্র সরকারও কিন্তু বিভিন্ন প্রকল্প যেগুলোকে কিন্তু রীতিমতো সম্মান বা রীতিমতো কিন্তু অ্যাওয়ার্ড দিতে বাধ্য হয়েছে, সেই প্রকল্পগুলোও কিন্তু চলে। এবং যে প্রকল্পগুলোর যে আর্থিক যে জায়গা, সেই জায়গাও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে মেটানো হয়। এবং এই গোটা ঘটনায় একটা জিনিস স্পষ্ট, যে দুর্গাপুজোয় যদি অনুদানের প্রসঙ্গ আসে, যারা বিরোধীদের তরফ থেকে বারবার করে অভিযোগ করা হয় যে দুর্গাপুজোয় ক্লাবগুলোকে অনুদান দেওয়া হচ্ছে, সেই প্রসঙ্গ কিন্তু বলে রাখতে চাইবো যে এই দুর্গাপুজো কিন্তু গোটা বাংলার যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজো কিন্তু ইউনেস্কো তরফ থেকে কিন্তু একটা তকমা পেয়েছে, একটা ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে। সেটাও কিন্তু মনে রাখতে হবে যে এই দুর্গাপুজো, এই দুর্গাপুজোর যে ব্যাপ্তি, সেটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে উদ্যোগ নিয়ে বা ইনিশিয়েট নিয়েই অবশ্যই করা হয়। এবং এই গোটা ঘটনায় এই যে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যারা সাধারণ মানুষ আছে, তাদের ক্ষেত্রে তারা যে বিভিন্ন সমব্যথী থেকে শুরু করে তারা যে সাময়িক যে প্রকল্প মাধ্যম থেকে তাদের যে সামাজিক উন্নতি হয়, সেটা কিন্তু অবশ্যই রাজ্য সরকারের একটা অন্যতম দিক। যেইখানে দাঁড়িয়ে এই ডিএ কোথা থেকে মেটাবে বা এই ডিএ মেটাতে গিয়ে যে রাজনীতিকরণ হচ্ছে বা ডিএ নিয়ে যে রাজনীতিকরণ হচ্ছে, সেটা একেবারে অবাঞ্ছনীয় বলেই সাধারণ মানুষ এবং অবশ্যই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত কিংবা তৃণমূল বা সরকার তরফ থেকে যারা রয়েছেন, তারাও কিন্তু একই দাবি করছেন। বা এই যে গোটা ঘটনায় ডিএ নিয়ে যে রাজনীতিকরণ হচ্ছে, সেটা অবাঞ্ছনীয়, সেটা অবাঞ্ছিত। এই গোটা ঘটনায় নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।